কেমন আছেন? আমি ভালো, সবাই ভালো আছেন? জি স্যার। স্যার, আগের দিনের আপনার ওই শহীদ মিনার আর যে ফুলদানি চেয়ার রাখাইছিলেন ওই ভিডিও তো আমি পাচ্ছি না। আচ্ছা, ভিডিও হচ্ছে হচ্ছে এখনো মনে হয় দেওয়া হয়নি, দেওয়া হবে। আশা করা যায় পেয়ে ম্যাম, যাবেন। ম্যামেরটা তো হচ্ছে দিয়েছেন, ওই যে আপনার স্মৃতিসৌধ ওইটা। আপনারটা তো পেলাম না স্যার। আচ্ছা, আমারটা আর এখন স্যার ওই আমারটা খুব দ্রুত মনে হয় পেয়ে যাবেন, আশা করা যাক। আমি জিজ্ঞাসা করবো। যাই হোক, ওই স্যার, আর একটা বলেন। কথা, ওই শহীদ মিনার আঁকতে গেলে ওইটা কি হাতে মানে স্কেল দিয়ে আঁকা যাবে নাকি হাতে শোনেন, আঁকতে আমি হবে? বলি, মূলত হয়েছে কি, কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনাকে স্কেলের ভিতরে থাকতে হবে, যেমন শহীদ মিনার। এর এর যে আপনার স্ট্যান্ড গুলো আছে, এগুলো আপনার উচিত স্কেল দিয়ে দিলে হাত সোজা থাকবে আর দেখতে সুন্দর লাগবে। আর অনেক সময়, এক পরীক্ষার সময় অনেক খাতায় সময় দেওয়া দেখা গেল যাবে? আপনার যদি মনে হয় যে না, আমি ফ্রি হ্যান্ডে আঁকবো, আপনি প্র্যাকটিস করতে পারেন, কিন্তু শহীদ মিনার, স্মৃতিসৌধ, এইগুলো আপনারা হচ্ছে স্কেল দিয়ে আঁকেন। কোনো সমস্যা নাই, কারণ এগুলো বাচ্চাদের তো আপনি শেখাবেন। সেই ক্ষেত্রে স্কেল দিয়ে আঁকানোটাই বেটার। বাচ্চাদের তো ঠিক আছে স্যার, আমি পরীক্ষার হলের কথা বলছি, যে বাই চান্স এগুলো পরীক্ষার যদি হলে আসে কথা তাহলে। নেই, পরীক্ষার হলেও আপনি হচ্ছে আঁকাইতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে স্যার। ঠিক আছে। নমস্কার স্যার। কিছু বলবেন? নমস্কার স্যার, গুড মর্নিং। গুড মর্নিং, নমস্কার। কেমন আছেন বলেন? এই তো ভালো, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আচ্ছা, আহ, আপনাদের গ্রুপে দেখেন একটা শীট দেওয়া হয়েছে, দেখতে জি পাইছেন? স্যার, পেয়েছি। হ্যাঁ, দাঁড়ান, ওই শীট। আর শহীদ মিনারের কথা যে বললো, তো জি। ওটা তো আপনি যেদিন এঁকেছেন আমি তো ওই দিনই গ্রুপে দিয়ে দিয়েছি। আচ্ছা। আমি ভিডিওটার কথা বলছি, ভিডিও হচ্ছে, ছবি ও তো আমি পাইছি, ভিডিওটার কথা বললাম। যে ভিডিও আচ্ছা। পাইনি কিভাবে স্যার হচ্ছে শুরু করছেন আঁকছেন ওইটা। ও আচ্ছা। ভিডিও পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। স্যার, আমাদের এক্সামের সময় মানে লিখিত কয়টা সাবজেক্ট থাকবে? আপনাদের লিখিত হবে 4টা, আর ভাইবা? আর হচ্ছে প্র্যাকটিক্যাল হবে হচ্ছে 7টা। এবার অনেক দিন থাকতে হবে এখানে? হ্যাঁ, বুঝি নাই। বলছি সাতক্ষীরা গিয়ে কি অনেক দিন থাকতে হবে তাইলে? এখন হচ্ছে 4টা থিওরির জন্য 4 দিন, আর প্র্যাকটিক্যালের জন্য 2 দিন, 6 দিন। ও আচ্ছা। একটু এসে সাতক্ষীরায় থাকেন, আমরাও একটু দেখি মানুষ সাতক্ষীরায় হ্যাঁ, আসছে। ছিলাম তো সাতক্ষীরাতে আপনাদের আবাসিক হোটেলে উত্তরাতে। মানে 7 দিনে 7,000 টাকা খাবার দাবার নিয়ে ইন টোটাল আমার 15,000 টাকা খরচ হয়ে গেছে ওখানে। ম্যাডাম, কিছু করার নেই, এখন কি করবো বলেন? আপনাদের এলাকায় যদি আমাদের কোনো শাখা থাকতো, তা আমরা হ্যাঁ, আপনাদের এলাকায় চলে যেতাম। তাহলে আমাদের কষ্ট হতো না, এটা সত্য কথা। বরিশালে যদি শাখা থাকতো তাহলে আর কোনো সমস্যা হতো না আমাদের। এখন ওই এগুলো তো স্পেসিফিক ভাবে দুই এক জায়গায় না, কিছু কিছু প্রতিষ্ঠান করে, তো এই কারণে। যাই হোক, আমরা একটু পড়াশোনায় আসি। আমরা 11 জন জয়েন করেছি, সামনে আমার 2 জন, টোটাল হচ্ছে 13 জন। আমরা মোটমাট এখন হচ্ছে জয়েন করতেছি। আজকে আমরা আলোচনা করব হচ্ছে আমরা নতুন যে শীটটা পাইছি, শীটে কি কি করতে হবে সেইগুলো। জি স্যার। ওকে, 1 মিনিট আমাকে সময় দেন একটু, প্লিজ। আব্দুল ভাই, শীট কি প্রিন্ট হয়ে গেছে? তাহলে ওপর চলে যান। আমার 2 অবাক আছে, দেখা যায়। সরি, আমি হচ্ছে একটু বেরিয়ে গেছিলাম। ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে শীটে ফিরে যাই। আচ্ছা, শীট তো দেখতে পাচ্ছেন, পাচ্ছেন কি সবাই? বিশেষ বিশেষ কোড হচ্ছে 12-12-0। শীট কি দেখতে পাচ্ছেন? স্যার, একটু জুম দিলে ভালো হতো। পারছি স্যার। ওকে ওকে, শুনুন, আমি বলি, কথা বলবেন। অনেক সময় দেখা গেল যে আপনার 10 জন ক্লাস করার মধ্যে দেখা গেলো 8 জন দেখতে পায়, 2 জন দেখতে পায় না। এটা হচ্ছে সম্পূর্ণ আপনার এলাকায় যে নেটওয়ার্কের সমস্যা থাকে, মানে আপনার যে নেট আছে ওর প্রবলেম হইতে পারে। যদি সবার একবার সমস্যা হয়, তাহলে এখানে আমাদের টেকনিক্যাল সমস্যা হতে পারে। ঠিক আছে। স্যার, একটু জুম দিলে ভালো হবে। ওকে, এটা এটা এখন দেখিয়ে দিলাম। ওই এক জায়গায় বসো, বসে থাকো, ইয়ে করো। যাই হোক, দেখেন, এটা হচ্ছে আমাদের কলেজের নাম। এটা কোনো
এটা আমাদের কলেজের নাম, আর কলেজের নাম থাকাকালীনের জন্য এটা কোনো ফ্যাক্ট না। আসি আমরা হচ্ছে কি বিষয়। বিষয় হচ্ছে আপনারা আগেরবার পড়ছিলেন হিস্ট্রি অফ অল আর্ট পার্ট 1, তাই তো নাকি? এখন হচ্ছে হিস্ট্রি অফ ওয়ার্ল্ড পার্ট 2। 1 মিনিট, একটু পাস দিয়ে আছে, মাইকিং করে বেরোচ্ছে তো। ওকে, দেখেন আগেরবার পড়েছেন হচ্ছে হিস্টোরি অফ অল আর্ট হচ্ছে পার্ট 1, এবার আমরা হিস্টোরি অফ পার্ট 2 পড়বো, যেহেতু আমরা দ্বিতীয় সেমিস্টারে, এই কারণে। এবার এখানে দেখেন কি কি আপনাকে পড়তে হবে, দেখেন পাঠ্যসূচি। নন্দন তত্ত্ব। নন্দন কথাটা সামনে আসা মানে হচ্ছে আপনার কি হচ্ছে, নন্দন তত্ত্ব কাকে বলে, এটা নন্দন তত্ত্ব হচ্ছে সুন্দর, আর একে ইংরেজিতে বলা হয় কি অ্যাস্থেটিক। কথা বুঝতে পারছেন? দেখা গেল প্রশ্ন আসতে পারে যে অ্যাস্থেটিক শব্দের অর্থ কি, তখন কি বলবেন আপনারা? নন্দন তত্ত্বের সুন্দর। না না, অ্যাস্থেটিক শব্দের অর্থ নন্দন তত্ত্ব, আর নন্দন তত্ত্বের ইংরেজি কি অ্যাস্থেটিক। কথা বলা ও, গেছে? বৈশিষ্ট্য। আচ্ছা এবার দেখেন, আমরা আসি কি কি থাকবে, নন্দন তত্ত্বের সংজ্ঞা, শিল্প সৃষ্টিতে নন্দন তত্ত্বের ভূমিকা। এরপর দেখেন হচ্ছে বাস্তবধর্মী শিল্প। বাস্তবধর্মী শিল্প বলতে যেটা আপনি আমাকে দেখতে পাচ্ছেন না একদম সশরীরে, যেটা একদম আমরা যেটা বলি না, এটা একদম অবিকল বাস্তবের মধ্যে দেখতে, মানে যেটা আপনাকে জ্যান্ত, মানে বাংলা ভাষা যেটাকে বলি একদম জীবন্ত যে ছবি, তাকে বলা হয় হচ্ছে বাস্তবধর্মী শিল্প। আর বিমূর্ত অর্থ হচ্ছে আপনার, দেখেন আমি আপনাদের একটু দেখাইলে বুঝতে পারবেন, আমি শেয়ার থেকে আবার ফিরে যাচ্ছি, আপনারা আমার একটু বোর্ডের দিকে খেয়াল করবেন প্লিজ। ওকে, দেখেন বাস্তব কি আর বিমূর্ত কি, প্রথমে আমি দুটো ভাগ করে দেই, দুটো ভাগ করলাম। এটা বাস্তব, এটা বিমূর্ত। এখন বাস্তবত্ব কি, আপনি যখন কোনো ছবি আঁকবেন, আপনি যখন ছবি আঁকবেন তখন কি হচ্ছে, দেখা গেল একটা মানুষের ছবি আঁকতেছেন, সাপোজ মনে করেন যে এইটাই হচ্ছে, যাও, আমার চশমাটা একটু দেবা? আচ্ছা তুমি যাও, আমি নিচ্ছি। এটা হচ্ছে একটা মানুষের ছবি। এটা হচ্ছে কি বাস্তবধর্মী, যা একদম অবিকল। এরপর আসি, এটাকে কি করতে হবে, আপনাকে বিমূর্ততে নিয়ে যেতে হবে। বিমূর্ত শব্দ অর্থ কি ভাঙা, অর্থাৎ আপনার ফর্ম শেপ লাইনকে ভেঙে যে শিল্প তৈরি, এটাকে বলে বিমূর্ত শিল্প। এবার দেখেন আপনি বলতেন স্যার ফর্ম কোনটা, ফর্ম বলতে বোঝায় কোনটাকে বলা হয়, চতুর্ভুজ, ত্রিভুজ, আর হচ্ছে বৃত্ত ফর্ম। এখানে দেখেন চতুর্ভুজও আছে, বৃত্তও আছে, ত্রিভুজও আছে, ঠিক আছে, আবার লাইনও আছে, এইগুলো বলে ফর্ম। এই ফর্ম গুলো আপনি ভাঙবেন কি করে, সাপোজ দেখেন এই আপনার, এবার এটা দেখেন কিভাবে আঁকতো, এই নাক হচ্ছে এরকম বড়, এই চোখ, এখানে 0 থাকবে, এইভাবে। এটা হচ্ছে বিমূর্ত। কথা বুঝতে পারছেন? এইটা বাস্তব, এটা হচ্ছে বিমূর্ত। ক্লিয়ার? ওকে, এবার আসি আমরা হচ্ছে কি, আবার আমরা শীটে ফিরে যাই। স্যার আমি একটু কথা বলি। জি। আচ্ছা বিমূর্ত মানে ওটা হচ্ছে যেটা ভাঙ্গা চূড়া মানে ওগুলাকে নতুন করে নির্মাণ করাকেই বিমূর্ত বলে। হ্যাঁ হ্যাঁ, দেখেন জীবন্ত ছবি থেকে যে ফর্ম এবং হচ্ছে লাইন শেপ ভেঙে নতুন যে শিল্প তৈরি করা গেলে বিমূর্ত শিল্প। এর এর বিস্তারিত আমরা পড়বো, এখনই পড়বো, আপনারা দেখলে বুঝতে পারবেন। ঠিক আছে, এটা যা শুধু সূচিপত্র অনুযায়ী আপনাদের দেখাচ্ছি যে আসলে কি লেখা আছে। আচ্ছা এরপরে দেখেন আছে কি,
হচ্ছে বিমূর্ত শিল্পকলার বৈশিষ্ট্য এবং নান্দনিক দিক। এখন নান্দনিক দিক তাহলে কি কি আছে? নান্দনিক অর্থ হচ্ছে কি সুন্দর। এখন সুন্দরের ভেতর দেখা গেল কি এগুলো সবই বিস্তারিত পর্ব, আপাতত সূচিপত্র দেখা দিচ্ছি। এবার দেখুন পাশ্চাত্য শিল্পকলা এবং পাশ্চাত্য শিল্পকলা, শিল্পকর্ম, শিল্পীর কর্ম, এগুলো সব পড়বো। গতিক শিল্পকলা কি এটা সম্পর্কেও পড়বো। রেনেসা আসে, রেনেসা, রেনেসা সম্পর্কে আগে পড়ছেন না আপনারা? পড়ছেন? হ্যাঁ স্যার, নবজাগরণ। হ্যাঁ, নবজাগরণ। আচ্ছা, রেনেসা সম্পর্কে আগে মানে হচ্ছে ইয়েতে প্রথম টার্মে তো পড়ছেন, পড়ছেন তো? একটু মনে করে খেয়াল করেন। কেন ইয়ে এরপরে এবার রেনেসার দুজন শিল্পীর নাম বলেন, বলতে পারবেন? এটা আগের প্রশ্ন ছিল, তো বলেন। মনে নেই? লিওনার্দো দা ভিঞ্চি কথা মনে নেই? হ্যাঁ, মাইকেল অ্যাঞ্জেলোর কথা মনে নেই? ভ্যান গগের কথা মনে নেই? আচ্ছা, যাই হোক। এর পাশে কি আধুনিক শিল্পকলা, অর্থাৎ রেনেসাঁ তো এটা পুরাতন, আধুনিক বর্তমানে যে শিল্পকলা রয়েছে সেগুলো আধুনিক শিল্পকলা, এই সম্পর্কেও জানবো আমরা। এবার জানবো কি বাইজেন্টাইন শিল্পকলা। এবার দেখেন এই অধ্যায় আছে চারটা, এই চারটা অধ্যায় থেকে আপনাদের পরীক্ষা হবে। কথা বোঝা গেছে? এরপরে আসেন, আস্তে আস্তে আমরা ফিরে আসি প্রথম অধ্যায়। নন্দন তত্ত্ব কাকে বলে? দেখেন, নন্দন তত্ত্ব দর্শনের একটি শাখা যেখানে সৌন্দর্য, শিল্প, স্বাদ ও সৌন্দর্য সৃষ্টি ও উপভোগ নিয়ে আলোচনা করা হয়। আরো বৈজ্ঞানিক ভাবে বলতে হয়, নন্দন তত্ত্ব মানুষের সংবেদনশীলতা ও আবেগের মূল ও অনুভূতি ও স্বাদের বিচার নিয়ে আলোচনা করে। আর একটু স্থূল বা বৃহৎ অর্থে বিশেষজ্ঞরা বলেন, দেখেন এত সময় সবই হচ্ছে কি নিজের ভাষায় বলা, পরবর্তীতে কোনো একজন বিশেষজ্ঞ বলেছে নন্দন তত্ত্ব শিল্প, সংস্কৃতি ও প্রকৃতি নিয়ে সূক্ষ্ম ও সমালোচনামূলক ভাবে আলোচনা করে। এখন আপনারা বলতে পারেন যে স্যার এই যে শিল্প, নন্দন তত্ত্বের মধ্যে কি কি পাওয়া যায়? পাওয়া যায় সৌন্দর্য। এই সৌন্দর্যটা মূলত দেখেন নন্দন তত্ত্ব সহজ বাংলায় বলতে গেলে, আপনি যখন কোনো জিনিস খেতে যান তখন আপনি ভাবেন না যে এই স্বাদ কেমন হবে, তারপরে হচ্ছে কি এটা দেখতে কেমন। খাবার কথা বাদলাম, প্রথমে আসি কি জামা কাপড়। আপনি যখন কোনো জামা কাপড় কিনতে যান, কালো সাথে কি ম্যাসেজ করেন? ধরেন কালো জামা কিনেছেন, সাথে কি, সাথে ম্যাচ করে কি জুতো কেনেন? আচ্ছা, লাল জুতা কেউ, খয়েরি জুতা কেউ, আবার কালো জুতাও কেনে। এইটাই হচ্ছে কি আপনার সৌন্দর্যবোধ, চোখের সৌন্দর্যবোধ। এবার দেখেন শিল্প, অর্থাৎ যে জিনিসটা আপনি চয়েস করতেছেন সেটা আসলে একটা শিল্পই। এরপর স্বাদ, এর স্বাদ কিন্তু ওই জিভ দিয়ে দেখতে নাই, এর স্বাদ হচ্ছে কি চোখ এবং মনের স্বাদ। আমরা বলি না যে এই জিনিসটা যে কিনেছে এর অবশ্যই রুচি ভালো আছে, তার রুচি মানে কি স্বাদ। আচ্ছা। এরপরে কি হয়েছে সৌন্দর্য সৃষ্টি। এবার এই জিনিসগুলো যখন আপনি পড়বেন তখন কি হবে, আপনার মধ্যে একটা সৌন্দর্য বোধ আসবে না? তখন কি করতেছেন আপনি, সবগুলো মিলে একটা সৌন্দর্যের কি করতেছেন, সৃষ্টি করতেছেন। এটাই বলতেছে। এরপরে এই সৌন্দর্য সৃষ্টি করার পরে এই জিনিসটা আপনি কি করতেছেন, উপভোগ করতেছেন না? আপনি কোনো পার্বণ হোক, কোনো উৎসব হোক, কারোর বাড়ি যাচ্ছেন, খুব সুন্দরভাবে ম্যাচিং, কেউ ছেলেরা হচ্ছে ষোলোটা চুল কাটছে, বা কেউ এ করছে, মেয়েরা সুন্দরভাবে পার্লারতে আসছে। এবার এই সৌন্দর্য কি করতে তারা উপভোগ করতেছে। উপভোগ করার মানে হতো কি, আমাকে দেখে কেউ যদি ভালো বলে তাহলে এটা উপভোগ করা, আবার খারাপ বললে উপভোগ করা হয়, যে না আমাকে নিয়েও সমালোচনা হয়। ঠিক আছে? এই সবগুলো মিলেই হচ্ছে নন্দন তত্ত্ব। আর এর একটা সুন্দর শব্দ আছে, সেটা ইংরেজিতে বলা হয় অ্যাস্থেটিক। আবার বললেন না যে স্যার এর মধ্যে তো অ্যাস্থেটিক শব্দের অর্থ কি লেখা নাই, কিন্তু আপনাদের এই আজকের হচ্ছে ক্লাসে বলে দিচ্ছি, প্রশ্নে কিন্তু পরীক্ষার সময় আসবেই, মাস্ট বি। লিখে রাখতে পারেন আপনারা যে নন্দন তত্ত্ব কাকে বলে, এটা তো আসবেই। আর একটা কথা হচ্ছে কি নন্দন তত্ত্ব শব্দের ইংরেজি অর্থ কি বলবে, তখন লিখবেন অ্যাস্থেটিক। ওরা দেয়নি, আপনাদের মুখে বলবো, কতটুকু জ্ঞান আছে আপনারা ধরে রাখেন কতটা। ঠিক আছে? তা কি আমি এখন শিক্ষক আপনাদের সব লেকচার দিয়ে যাব, আপনার কতটা রাখবেন দেখবো না আমি? দেখেন আমি যে দেইনি সেই কথাটা কিন্তু আমি কি করেছি, মুখে কিন্তু বলতেছি।
লেখেন অ্যাস্থেটিক বানান লেখেন AES। এক মিনিট স্যার, বলেন স্যার। AES অ্যাস্থেটিক। AESTH অ্যাস্থেটিক। এর লাস্টে দিলে অ্যাস্থেটিক্স। ঠিক আছে, গুড। এই দেখেন অনলাইনে একজন লিখে দিয়েছে অ্যাস্থেটিক, শারমিন। স্যার আমি আজ কয়দিন এটা নিয়ে খুব দেখছি, এই জন্য। হ্যাঁ হ্যাঁ, প্রচুর পড়তে হবে, এ কিন্তু খুবই ঝামেলার জিনিস। যাই হোক, এবার আসি যে শিল্প সৃষ্টিতে নন্দন তত্ত্বের ভূমিকা, অর্থাৎ আপনি যে শিল্প তৈরি করবেন, যে কোনো জিনিস তৈরি করবেন, তাতে নন্দন তত্ত্বের কেমন ধরনের ভূমিকা থাকতে পারে। দেখেন এখানে অনেক সুন্দরভাবে লেখা আছে। দেখেন শিল্পের নান্দনিক নন্দনতাত্ত্বিক ধারণা নিয়ে জটিলতা শেষ নেই। এর শুরু সেই প্রাচীন কাল থেকেই প্রাচ্যে সংস্কৃত সাহিত্যে রস তত্ত্বের। এবার বলি, এর রস কোন রস? এটা খাবার রস না, সাহিত্য রস। যারা এখানে সাহিত্যের স্টুডেন্ট আছেন বা সায়েন্স স্টুডেন্ট, সব জায়গায় কিন্তু রস আছে। ব্যাখ্যায় যেমন নন্দন তত্ত্বের উদ্ভাস, তেমনি পশ্চাত্যে গ্রিক দার্শনিকদের কাব্য তত্ত্ব বিচারে অপরিহার্যভাবে নান্দনিকতার বিষয় প্রকাশ পেয়েছে। এই প্রসঙ্গত অ্যারিস্টটলের শিল্পতাত্ত্বিক বিবেচনা স্মরণ করার মতো, যেমন কবিতা জীবনের প্রতিরূপ ধারণ করেও সৃষ্টিকর্মের ক্ষেত্রে সে যে বিশেষ রূপের অভিব্যক্তি ঘটায়, সেখানেই কিন্তু নান্দনিকতার প্রকাশ বা কি করতে পারছে, বিচার্য বিষয় হয়ে দাঁড়াচ্ছে। এবার ভারতীয় নন্দন তত্ত্বের রূপরস, সৌন্দর্য, আনন্দ ইত্যাদি বিচার বিশ্লেষণের রস শব্দটির বহু বিবাচিত প্রাধান্য ভারতের নাট্যশাস্ত্র বিচারে রসের নানা রূপ নিয়ে অভিনব গুপ্ত থেকে একাধিক অলংকারীর বিচার ও জিজ্ঞাসা বিষয়ে যথেষ্ট জটিল করে তুলেছেন। রস বিচারে কি শৃঙ্গার হাস্য, এবার করুণ, রৌদ্র, বীর, ভয়ানক, বিভৎ ও অদ্ভুত ইত্যাদি মূলে শৃঙ্গার, বীর, বিভৎস ও রৌদ্র রসের উপস্থিতির কথা ভারতের নাট্য শাস্ত্র উপলক্ষে বলা হলেও এদের শৈল্পিক রূপের প্রকাশে শৃঙ্গার, কৌতুক, করুণ, বীর, বিভৎস বিষয় যেমন অস্বীকার করা চলে না, তেমনি বিবেচনা করতে হয় দুঃখ, বেদনা, ক্রোধ, ভয়, বিরক্তি, আনন্দ, উল্লাস ইত্যাদি অভিব্যক্তি, যা তা সে নাটকে হোক বা কবিতায় হোক, অন্যান্য শিল্পকলার শাখায়। এতদিন আপনারা যা পড়িছেন, এখন কিন্তু একটু মানে এগুলো পড়লে বুঝতে পারবেন যে আসলে আমাদের জীবনে নন্দন তত্ত্বের কতটা গুরুত্ব আছে। আপনারা সকাল থেকে রাত পর্যন্ত নন্দন তত্ত্বের উপরে থাকেন। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা পরিষ্কার করতেছেন, করার পর দেখতেছেন যে বেডশিটটা হচ্ছে ময়লা হয়ে গেছে, তাহলে এখন কোন বেডশিট দিলে এই জায়গাটা সুন্দর লাগবে, আমার ঘরটা ভালো লাগবে। এই কিন্তু আপনার জীবনের প্রথম থেকে শুরু হচ্ছে নন্দন দত্ত দিয়ে। এরপরে কি হয়েছে, আজকে শুক্রবার, বাড়ি থেকে কি হচ্ছে, মাংস খাবো না মাছ খাবো না কি করব, এ কিন্তু কি আসতেছে, চোখের স্বাদ। অর্থাৎ আপনি সকাল থেকে রাত পর্যন্ত যা করবেন সবই নন্দন দত্তের ভিতরে। আচ্ছা এবার আসেন, বিমূর্তর মধ্যে আবার এ চলে এসেছে, সরি। আর দেখেন আমি হয়তো মনে হয় এখানে ভুল করবো, মনে হয় এই অধ্যায় চলে আসছে, এই জিনিসটা হবে না, এটাকে আপনাদের আবার ঠিক করে দেওয়া হবে। দেখতে পাইছেন এই এই যে জায়গাটা আসছে, এই যে সফট চলে আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই না, এটা উপরেই ছিল, এটা হয়তো মনে হয় ইয়ে করার সময় চলে আসছে। আমার স্যার শীটে কোনটা? নাই, মানে আমাদের এখানে শীট দেওয়ার পরে এটা হয়ে আসছে। এটা ঠিক করে দেওয়া হবে, সমস্যা নাই। এই সবটা ব্যতীত আপনারা সবই পড়বেন, কারণ এই শীট আপনাদের প্রথমে দেওয়া হচ্ছে সব ধরনের পড়ার জন্য। এরপরে এই শীটের সাথে আরো কিছু কিছু প্রশ্ন যুক্ত হবে, সেটা হচ্ছে পরীক্ষার আগেই খুব সুন্দরভাবে পেয়ে যাবেন, 1 মাস আগে। এই একই জিনিস, এইটাই ফাইনাল শীট, ঠিক আছে। কিন্তু পরীক্ষার আগে আপনাদের পরীক্ষা নেওয়ার জন্য, মানে এই যে ইনকোর্স পরীক্ষা নেয় না, ইনকোর্স পরীক্ষার জন্য আপনাদেরকে কিছু প্রশ্ন দেওয়া হবে, এই প্রশ্নগুলো আপনারা উত্তর দেবেন, সব এর মধ্যেই রাখা।
যাই হোক, এবার দেখেন বিমূর্ত শিল্প কি। এত সময় যা পড়লাম, স্যার ভিজুয়াল ভাষা কি? ভিজুয়াল ভাষা কোনটা কোনটা বললেন, কোনটা? এই যে বিমূর্ত শিল্প আকৃতি, ফর্ম, রং ও লাইনের ভিজুয়াল ভাষা ব্যবহার ভিজুয়াল করে। না, ভিজুয়াল। ভিজুয়াল 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 ভাষা হ্যাঁ মানে কি বলেছেন? সেটাই বলছি যে মানে ভিজুয়াল কল্পনা। ভাষা কি। ভিজুয়াল শব্দের অর্থ হচ্ছে কল্পনা। আপনি মাথার মধ্যে কল্পনা করেন না, চিন্তা করেন না যে আজকে আমি হচ্ছে এই জিনিসটা করব। দেখা গেল কোনো ছবি আঁকার সময় আপনি তো কল্পনা করেন যে মাথার মধ্যে যে হ্যাঁ এই জায়গাটায় আমি একটা ঘর দেব, ভাবেন কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ, এইটাই। আচ্ছা, আপনারা এখন একটু পড়েন তো বিমূর্ত শিল্প। কে পড়বেন, পড়েন। অনলাইন থেকে পড়েন। বিমূর্ত শিল্প আকৃতি, ফর্ম, রং এবং লাইনের ভিজুয়াল ভাষা ব্যবহার করে এমন একটি বিন্যাস বা রচনা তৈরি করা হয় যাতে পৃথিবীর দৃশ্যমান সম্পর্ক বিভিন্ন স্বতন্ত্র পর্যায়ে বিদ্যমান থাকতে পারে। হুম। বিশ্বের দৃশ্যমান রেফারেন্স থেকে স্বাধীনতার ডিগ্রি সহ বিদ্যমান। রেনেসাঁ থেকে 19 শতকের মাঝামাঝি পর্যন্ত পশ্চিমা শিল্প এর নির্মিত হয়েছিল দৃষ্টিভঙ্গির যৌতিকতা দ্বারা, এবং এটি ছিল দৃশ্যমান বাস্তবতার বিভ্রান্তিকে পুনরুজ্জীবিত করার একটি প্রচেষ্টা। ওকে, গুড। দেখেন এই 19 শতক মানে বোঝেন? বলেন কত সাল? কত বলো, বলো বলো। না, হ্যাঁ ঠিক আছে, তা বলো 19 শতক মানে কি? বলো 19 শতক মানে কি? 19 শতক মানে কি? 18 থেকে 19 সাল পর্যন্ত, যে হ্যাঁ 18। 100 থাকে না, সেটাই। এরপরে হচ্ছে কি, এখন কত চলতেছে বলেন? এখন কত চলতেছে? একাবিংশ স্যার, একাবিংশ শতাব্দী। না না, এখন চলতেছে আপনার 20 শতাংশ চলতেছে। 20, 2000, আমার এখন 2000 সালে চলতেছে না। এই 20 শতক মানেই হচ্ছে আপনার এখন আধুনিক যুগ চলতেছে। এখানে লেখা দেখেন রেনেসা থেকে। রেনেসা কিন্তু 17-18 থেকে শুরু হয়েছে, আর 19 শতকের মাঝামাঝি, অর্থাৎ আপনার 20-এর আগে 19-এর মধ্যকাল থেকেই কিন্তু আধুনিক শিল্পের এই যে বিমূর্ত চর্চা কিন্তু শুরু হয়েছে। এটাই। আচ্ছা, এরপর দেখেন লেখা আছে বাস্তবধর্মী শিল্প ও বিমূর্ত শিল্পকলার বৈশিষ্ট্য। আর একজন পড়েন, কে পড়বেন? এটা পড়েন পড়েন, অনেকদিন রিডিং টিডিং পড়েন না, এটা পড়েন। আর কেউ নাই? আচ্ছা, এই একটু আগে যে কথা বললো ও, এই যে, তোমার নাম কি? কে স্যার? তুমি না, একটু আগে একটা একটা ছেলে কথা বললো। হ্যাঁ স্যার, চন্দন সরকার। হ্যাঁ, চন্দন সরকার। চন্দন, তুমি পড়ো এটা। বিমূর্ত শিল্প উপস্থাপনামূলক শিল্প ফর্মের চেয়ে নকশার ক্ষেত্রে অনেক বেশি সম্ভাবনার প্রস্তাব দেয়। যেখানে অতীতে শুধুমাত্র ল্যান্ডস্কেপ, বাড়িঘর, মানুষ এবং প্রাণী চিত্রিত করা হতো, সেখানে বিমূর্ত শিল্পে অনেক বেশি স্বাধীনতা রয়েছে। এই আধুনিক অভিব্যক্তির সাথে শিল্পীরা অভ্যন্তরীণ জগতের উপস্থাপনা নিয়ে উদ্বিগ্ন, যা দৃশ্যত উপলব্ধিযোগ্য বাইরের জগতের চেয়ে বহুমুখী। তারা দর্শককে তাদের সৃষ্টিতে আরো ঘনিষ্ঠভাবে দেখতে এবং তারা তাদের কাছে কি জানতে চায় তা আবিষ্কার করতে উৎসাহিত করে। গুড। যদি এবার দাঁড়ান, দেখেন বিমূর্ত, আসলে বিমূর্ত শিল্পটা আসলে কেমন দেখতে সেটাই দেখেন, আমি দেখাচ্ছি আপনাদের। দেখেন বিমূর্ত শিল্প, এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে
এখানে দেখতে পাচ্ছেন কতগুলো ছবি আছে। আপনাদের সুন্দর একটা ছবি দেখাই, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। আচ্ছা, এটাই দেখায়। আচ্ছা, দেখতে পাচ্ছেন? এই ছবি দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। একটু আগে আপনাদেরকে হচ্ছে দেখাইছিলাম যে একটা মানুষের মুখ কতটা লম্বা হয়, নাক কোথায় লম্বা হয়, এই যে এখনো পর্যন্ত আঁকানো আছে। এটাই বিমূর্ত শিল্প। এটাই এটাই বিমূর্ত শিল্প। এটা তো আপনারা দেখতে পাচ্ছেন। কোনো যদি সমস্যা হয় আপনারা একটু গুগলে সার্চ দেবেন, দেখলে বুঝতে পারবেন যে বিমূর্ত শিল্প আসলে কেমন দেখতে। তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। ওকে, ধন্যবাদ। আচ্ছা, এবার আমি পড়ি। চন্দন পড়িছে, এবার আমি পড়ি। দেখেন, যদি বাস্তবতার একটি সরাসরি রেফারেন্স স্থাপন করা না যায়, তবে একমাত্র বিকল্পটি বাকি থাকে শিল্প ব্যাখ্যা করা। একটি সাহায্য হিসাবে শিল্পী প্রায় একটি লিখিত ক্যাপশন প্রদান করে, যা উৎপাদনের সময় তারা কি ভেবেছিল এবং অনুভব করেছিল সেই সম্পর্কে তথ্য সরবরাহ করে। এই সাহায্য ছাড়া এমনকি পাকা শিল্প বিশেষজ্ঞরা একই কাজ ব্যাখ্যা করার সময় বিভিন্ন মতামত আসে। যেমন মনে করেন আপনি একটা সুন্দর একটা বাড়ি তৈরি করতেছেন। এখন এই বাড়ি দেখা গেলো যে সবার তো আর ভালো লাগবে না। কেউ বলবে কি, এই হচ্ছে তুই হচ্ছে ঘরের ভেতরে কেন বাথরুম রাখিস, ও কেমন লাগে, এটা কিন্তু আদৌ ঠিক না, কেমন একটা বিষয়। আবার অনেকে বলছে যে না ঠিক আছে, রাত বেরাত কিন্তু একটা ব্যাপার থাকে যে না মানুষ কেন বাইরে যাবে, সবকিছু নিজের কাছে থাকবে। এই যে একটা মতামত, এ কিন্তু সবার কিন্তু সমান থাকবে না। আর সবার সমান থাকলে তাই তো মানুষ একই রকম হইতো। সবাই সুব্রত হইতো, সবাই হচ্ছে চন্দন হইতো, অনেকে হচ্ছে সবকিছুই হইতো, শারমিন হইতো। ঠিক আছে, এ হচ্ছে বিষয়। এবার দেখেন, বিমূর্ত শিল্পের সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে বিল্ডিং ব্লক হলো রং। এই রঙের মাধ্যমে যখন আপনি কোনো কিছু আঁকবেন, আঁকার পরে কিন্তু রং দিয়ে ভাগ ভাগ করতে হয়, যে আমি নাকটা দেবো হলুদ, মুখটা দেবো হচ্ছে কি কালো, চোখটা দেবো কি সাদা। এটা হচ্ছে রঙের মাধ্যম। এই বিমূর্ত শিল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিল্ডিং। বিল্ডিং বলতে বোঝা যাকে বলা হয় স্ট্রাকচার, যার উপরে ভিত্তি করে সবকিছু থাকবে, যেমন আকৃতি এবং ব্যবহৃত উপাদান। উপাদান বলতে কোনটা বোঝাচ্ছে? আপনি যদি কোনো মানুষ আঁকেন, তার চোখ, মুখ, কান, নাক, এগুলো কিন্তু কি হচ্ছে? সব কিন্তু উপাদান। আর এই উপাদানের সবকিছু কিন্তু তার আকৃতিতে আবদ্ধ। এই আকৃতি কিন্তু আবার রঙের কাছে যাচ্ছে। অর্থাৎ পিছন থেকে সামনে, সামনে থেকে পিছনে, সবকটা কিন্তু একসাথে একসাথে কিন্তু মিল আছে। আধুনিক শিল্পীরা প্রায় দাবি করেন যে এই প্রকৃতির, এক মিনিট। দুঃখিত। বিমূর্ত শিল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিল্ডিং হচ্ছে ব্লক এবং রং, আকৃতি ও ব্যবহৃত উপাদান। আধুনিক শিল্পীরা প্রায়ই দাবি করেন যে প্রকৃতির পরিসংখ্যান এবং রূপের সাথে কোনো তুলনা করা সম্ভব নয়। এটা তো আমরাই প্রথমে বলি যে সৃষ্টি, যা সৃষ্টি করেছে তার তার সাথে কোনোদিন আমাদের জিনিসের মতন তুলনা করা যাবে না। তারা এই বিষয়টিকে মানে কি অন্তত গুরুত্ব দেয় যে তাদের সৃষ্টিগুলি শুধুমাত্র তাদের সৃজনশীলতার উপর ভিত্তি করে। এটা এটা বাস্তবতা যে আমরা যা সৃষ্টি করতেছি সবই আমাদের সৃষ্টি। এখানে কোনো সৃষ্টিকর্তার কোনো হাত নেই। এবার দেখেন, বাস্তবধর্মী শিল্প এবং বিমূর্ত শিল্প করার নান্দনিক ব্যাখ্যা। এসব প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার সময় কিন্তু এগুলো খুবই আসা যাওয়া করে। এটা মন দিয়ে পড়বেন। যেমন দেখেন, বিমূর্ত শিল্প
অবয়বহীন শিল্প। অবয়বহীন মানে কি? অবয়বহীন মানে বোঝেন না? এই অনলাইনে আছেন, অবয়বহীন মানে কি? অবয়ব মানে অবয়ব রূপ। মানে মনে হয় আকৃতি বা হচ্ছে রূপ দেওয়া। হ্যাঁ, গুড। এবার মনে করেন হীন মানে কি? নেই। তাহলে অবয়ব মানে কি? তোমার অবয়ব দেখা যাচ্ছে, রাতে বেলা বলি না যে ভূতের অবয়ব অবয়ব দেখা যাচ্ছে। হ্যাঁ, মানে কি? আকৃতি দেখা যাচ্ছে। আর হীন মানে কি? নেই, কোনো অবয়ব নেই, সেই শিল্প। এবার অবস্তুগত শিল্প মানে যা বস্তু না, বস্তু বলতে কোনটা বোঝায়? চেয়ার, টেবিল, কাঠ, এইগুলো কি বলা হয়? বস্তুগত বলে না? আর অবস্তুগত কোনগুলো? যেগুলো হচ্ছে কি মানুষ, প্রাণী, এগুলো অবস্তুগত, যার এগুলো বস্তুর মধ্যে পড়ে না। এবার অপ্রতিনিধিত্বমূলক শিল্প স্বল্পরূপে সম্পর্কিত পদ, এগুলো অনুরূপ কিন্তু সম্ভবত একই অর্থ বহন করে না। এবার বিমূর্ততা একটি শিল্পের মাঝে কল্পনা প্রসূত যে চিত্রায়ন তার বাস্তবনার বিচ্যুতিতে নির্দেশ করে, এই বিচ্যুতি সঠিক রূপায়ণ নিয়ে সামান্য আংশিক বা সামান্য হতে পারে। বিমূর্ততার অস্তিত্ব চলমান থাকে, এমনকি আপাত সত্যের সর্বোচ্চ মাত্রা কমপক্ষে তাত্ত্বিকভাবে লক্ষ্য করা গেলেও বিমূর্ত বলে মনে করা যেতে পারে, কেননা নিখুঁত উপস্থাপনটি তখন অতিরঞ্জিত মনে হতে পারে যে শিল্পকর্ম স্বাধীনভাবে, উদাহরণস্বরূপ রং এবং ফর্ম, যা স্পষ্টভাবে রূপ পরিবর্তন হয়, তাকে আংশিকভাবে বিমূর্ত বলে মনে করা যেতে পারে। সামগ্রিক বিমূর্ত সকল বিমূর্তকরণ শনাক্তকরণ যোগ্য কোনো কিছু রেফারেন্সের, রেফারেন্স মানে বোঝেন, কারো সাহায্য, কোনো সাক্ষ্য বহন করে না, অর্থাৎ কারোর সাহায্যের সাথে এই সাক্ষ্য বহন করে না। জ্যামিতিক বিমূর্ততায় উদাহরণস্বরূপ প্রাকৃতিক জিনিসপত্রের যোগসূত্র পাওয়া যায় না। আবহাওয়ার কি আবয়বিক সরি আব আবয়বিক শিল্প এবং সামগ্রিক বিমূর্ততা প্রায় পারস্পরিক একচেটিয়া হয়, কিন্তু আবয়বিক এবং হচ্ছে প্রতিনিধিত্বমূলক শিল্পে প্রায় আংশিক বিমূর্ততা থাকে। জ্যামিতিক বিমূর্ততা এবং গাণিতিক বিমূর্ততা উভয় প্রায় সম্পূর্ণ বিমূর্ততা। জ্যামিতিক বলতে কোনটা বোঝায়? যেটাকে আমরা বলি ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত। আর গাণিতিক মানে কি বলেন? গাণিতিক মানে কি? সংখ্যা। যারা আমার অনলাইনে 15 জন ক্লাস করতেছেন, তার মধ্যে হাতে গোনা 2 থেকে 3 জন কথাবার্তা বলতেছেন আর বাকি কথা বলতেছেন না। ঠিক স্যার আছে? এ প্রশ্নগুলো কেমন যেন ছন্দহীন, মানে কঠিন কঠিন স্যার। হ্যাঁ, এই জায়গায় আসেন, আমি এই কথাই বলতে চাচ্ছিলাম। ঠিক আছে, এই হচ্ছে অ্যাস্থেটিক। এত সোজা না যে বাড়ি গেলাম, ডাল দিয়ে ভাত খেলাম আর ডিম নিলাম, সাথে সাথে নিলাম আলু ভর্তা, মাখাই হয়ে গেল পুরো এক ধরনের স্বাদ। সে জিনিস না ম্যাডাম। এবার এতদিন যা পড়িছেন, এবার সব আস্বাদন করতে হবে। অনেকে ভাত খায় আসছে 5 মিনিটে, অনেকে আধা ঘন্টা ধরে খায়। এখন বলেন যে আধা ঘন্টা ধরে খায় তার হজম বেশি হবে না 5 মিনিটে যা খাবে তার হজম বেশি হবে? আধা ঘন্টা ধরে যে খায় হ্যাঁ, তার হজম এটা বেশি। হচ্ছে বিষয়। আপনি 5 মিনিটে গিলি ফেলবেন, আর ওই ভাত অর্ধেক দাঁতের চাপে থাকবে, বাকিটা পেটে চলে যাবে, আর গ্লাসকে গ্লাসকে জল মেরে দেবেন, পেটে গিয়ে যা হওয়ার হজম হবে। অত সহজ না, এই জন্য তো গ্যাস হয়। আমরা ভাত খাওয়ার নিয়ম আছে যে 15-20 মিনিট সময় দিতে হয়, যতক্ষণ না যে জিনিসটা আমরা মানে খাই, যতক্ষণ না পিষতে না পারি, ততক্ষণ কিন্তু কি করতে হয়? চাবাইতে হয়। এটা নিয়ম। কেন আমরা ছোটবেলা বাচ্চাদের কি করি, বলি না যে এই ভাত দিলে ওরা ওদের গলা আটকাই যাবে, তাহলে কি করি, কতমা করে দেয় না, যে বেশি করে কি করতেছি, চেপে 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 একদম ফিনিশ করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে কি হয়, তখন কি হয়, ওগুলো তো পেট টেট খোলে, খোলে না। এই হচ্ছে বিষয়, বুঝেন? আপনারা কিন্তু ঠিকই সেই জিনিস করেন, কিন্তু বড় হয়ে করেন না। ম্যাডাম শোনেন, স্যার ও ম্যাডামগণ, আমার সামনে যারা আছেন 15 জন, এই শীটটা একটু কঠিন আছে, আপনাদেরকে প্রচুর পড়তে হবে। না পড়লে এই শীট সম্পর্কে অনেক ধারণা চোখের বাইরে, মনের বাইরে এবং কি সবগুলোর বাইরে চলে যাবে। ভয় পাওয়ার কিছু নেই, সুন্দর করে পড়েন, ভালো পরীক্ষা দিতে পারবেন আশা করি। এবছর আমি খাতা নেইনি।
হুম, না, বুঝলে খাতা নেইনি আমি। আমার দেখবো কি করে আমি। আমারে শোনো, আমি আমি আছে ওই পর্দার পিছনে থাকতে ভালোবাসি সব সর্বদাই। এরকম অপেক্ষা সবাই ছিল, আমার অনলাইনে অফলাইন সবাই ছিল যে যে বেচারা আসবে। যাই হোক, দেখা হবে, সমস্যা নেই। দেখা হওয়ার সময় সবাই মিষ্টি নিয়ে আসবে, আমি বাড়ি বাড়ি নিয়ে যাবো, বাড়ি নিয়ে যাবো, তোরা আমার জন্য পুরো তো ট্র্যাক লাগে। যাই হোক, আমরা পড়াশোনায় ফিরি। দেখেন, যারা অনলাইনে আছেন আপনারা একটু কথাবার্তা বলেন, কারণ এখানে আপনারা এই যে 15 জন ক্লাস করতেছেন, অবশ্যই আপনাদের আগ্রহ না থাকলে আপনারা এই সকালবেলা লেপের তলে ঘুমের মানে ছেড়ে দিয়ে পড়াশোনা করতে আসতেন না। স্যার, এই যে আপনি যে অবয়বহীন যে মানুষের ছবি দেখালেন, একটা মানে জি মুখের জি। একটা আকৃতি দেখালেন, এটা তো প্রাণীর ভিতরে পড়লো। তো হ্যাঁ। অবয়বহীন অন্য মানে আচ্ছা, যেমন অবয়বহীন। ওকে ওকে। এই যে দেখেন অন্য কত একটা সুন্দর। যেমন যে আসেন, আপনাকে দেখাই। এমন কথা বলবেন যেন খুব ভালো লাগে। এবার আসি, আপনাদের দেখেন সুন্দর করে একটা দেখেন ছবি দেখাবো। এখানে আপনি না পাবেন অবয়ব, না পাবেন কোনো কিছু। আচ্ছা, এই ছবি দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে কোনো অবয়ব আছে? না, এখানে তো আসলে ওইভাবে এখানে কোনো বলেন তো অবয়ব নেই। কিসের খেলা। একটু আগে কিন্তু আমরা মন দিয়ে পড়েছি, বলেন কি এখানে কি কি আছে বলেন। বৃত্ত, বলুন, চতুর্ভুজ, রেখা, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, বুঝিনি। বৃত্ত, চতুর্ভুজ, রেখার সমন্বয়ে হচ্ছে একটা শিল্পকর্ম। শিল্পকর্ম, একে একে কি শিল্প বলে? এটাকে বলা হচ্ছে অবয়বহীন। না, একে বলে অ্যাবস্ট্রাক্ট। কালারফুল অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং। হ্যাঁ, কালারফুল অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং। কালার মানে হচ্ছে রং করা, অ্যাবস্ট্রাক্ট মানে বিমূর্ত, আর পেইন্টিং মানে জানেন তো ছবি। তাহলে কি রঙের বিমূর্ত ছবি নাকি বিমূর্ত রঙের ছবি? বিমূর্ত রঙের ছবি। গুড। শুনেন, ভয় পাওয়ার কিছু নেই, এটা আমরাই। হ্যাঁ, এখানে কোনো আপনি ভয় পাচ্ছেন না, এটা হচ্ছে না, ভয় পাওয়া না। এবার দেখেন, একটু আগে পড়েছিলেন যে দেখেন আবার একটু সিটি ফিরে যায়। দেখেন এখানে কি লেখা আছে সুন্দরভাবে, উপরে করে যে ব্যস্ততা করে গেল। একটু আগে আমি কাকে দিয়ে পড়ালাম সুন্দরভাবে। হ্যাঁ, এই আসলাম। উপাদান কই, উপাদান, উপাদান। একটু আগে পড়ালাম ফর্ম, উপাদান, এর সাথে মিল আছে, ব্যবহার ভিজুয়াল লাইন। এটার জন্য হ্যাঁ হ্যাঁ, লাস্টে না, লাস্টে লাস্টে। ওকে। ওকে, ম্যাডাম একটু খেয়াল করে দেখেন। এই আমি যেটা তাকাচ্ছি সেটা খেয়াল করবেন। দেখেন এই যে পাশের উপরের এই যে প্যারা আছে না, বিমূর্ত শিল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিল্ডিং ব্লক হলো রং। এই লাইনটা দেখতে পাচ্ছেন? যারা অনলাইনে আছেন কথা বলবেন। দেখেন এই রং, এখানে আসি। সরি। আচ্ছা, খেয়াল করেন, একটু খেয়াল করেন। আচ্ছা, এই দেখেন এখানে আপনার কি আছে, এখানে আছে হচ্ছে রং। বিভিন্ন রং আছে এখানে, রং আছে। হ্যাঁ এরপরে আসেন, কি লেখা আছে, আকৃতি। এখানে আছে আকৃতি। এবার আকৃতিকে বলা হয় ফর্ম। এখন আমরা কি কি ফর্ম ইউজ করতেছি? স্যার, এগুলো আঁকানো হয়েছে কিভাবে স্যার?
এগুলো আঁকানো হয়েছে ম্যাডাম হাত দিয়ে, দেখেন আপনাদের দেখাচ্ছি, দেখেন কিভাবে আঁকানো হয়েছে। এ কোনো কঠিন কিছুই না। স্যার এগুলা কি আমরা আঁকতে পারবো? হ্যাঁ অবশ্যই পারবেন। এই দেখেন আমরা বোর্ডেই আসি, কেন পারবো না? পারবো না বলে কোনো শব্দ নেই পৃথিবীর বুকে। ব্যবসা বুঝলাম না কেন গরম লাগবে, আমার ভালো লাগে, তোমার দাও, তারপরে দাও কেন দেবো, আমি বললাম কেন দেবো। আচ্ছা আমার বোর্ড দেখতে পাচ্ছেন, দেখেন এটা হচ্ছে আমার খাতা। আর এই এই হচ্ছে খাতা, খাতার মাঝখানে আপনি 0/6, 0/6, 5/0 এরকম ভাবে একটা ছক কেটে দিয়েছেন। এবার প্রথম থাকবে কি রং, মানে কালার। এখন কালার হচ্ছে, কালারের মিনিং না, মানে এক্সপ্লেন। COLOUR কালার ছিল, এখন বর্তমানে এটা হয়ে গেছে কি COLOR কালার। হ্যাঁ এই হচ্ছে বিষয়। এবার হচ্ছে কি ফর্ম, এই এর পাশে কি উপাদান, যাকে আমরা বলি এলিমেন্ট বলি। ঠিক আছে, উপাদান এলিমেন্ট, এইগুলো সব দরকার। এবার দেখেন এগুলো বললো স্যার আমরা আঁকতে পারবো না, তাই দেখেন এর মতো সহজ অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং আর পৃথিবীতে নেই। আপনি যা আঁকবেন তাই রাইট। প্রথমে কি করলেন, সুন্দর করে একটা গোল দিলেন, এর মাঝখানে আরেকটা গোল দিলেন, দিয়ে এই দাগ দিলেন, আবার কি করলেন, এই নিয়ে আসলেন, এই এই এর মাঝখানে আরেকটা, এরপরে সুন্দর করে এই দিলেন। হ্যাঁ আবার কি করবেন, এই আবার এই নিয়ে আসলেন, এর মাঝখানে আরেকটা গোল, এর মাঝখানে আরেকটা গোল, এটা সুন্দর করে এই রাখলেন। আবার করতেছেন এই দিলাম, এই দিলাম। এবার এটা ছোট করে এটা বড়, আবার এটা বড়, এটা তো ছোট, এই দিলাম। এবার কি করবো, উপরে ভাগ করে দেবো, 1 2 দিলাম, এই নিয়ে আসলাম, এই এবার এখানে ছেড়ে দিলাম, এখানে অর্থ দিলাম। ঠিক আছে, এখানে কি হয়েছে, একদম পুরো সলিড। আমার এখানেও সলিড দিলাম। এবার এটা ছোট, এটা বড়, ছোট বড়, ছোট বড়, এটা আবার সলিড, আবার এখানে অর্ধেক এই দিলাম। দেখা গেছে, এই কিন্তু অবস্থা পেইন্ট। এবার কি করলেন, তো স্যার আমরা তো দাগ দিলাম, এবার রং করবো কি, এর মধ্যে দেবেন কি হলুদ, কি হলো, এর মধ্যে দেবেন কি রেড, আর এটা দেবেন কি ব্লু। ঠিক আছে, এটা দেবেন কি, আচ্ছা রেড, এটা দেবেন কি এটা দিলেন হচ্ছে আপনারা ব্লু দিলেন, এটা দেবেন কি হচ্ছে গ্রিন, জিতলাম। এটা দেবেন কি পার্পল, পি কালার। এটা দেবেন কি ব্ল্যাক, এটা দেবেন কি হোয়াইট, কালো। এইভাবে ভাগ করতে হবে, মাল্টি কালার দিয়ে করতে হবে। কথা বোঝা গেছে? যারা অনলাইন আছেন বুঝতে পেরেছেন ম্যাডাম? স্যার মানে জি এই ছবিগুলো দিয়ে আসলে মানে বোঝাচ্ছে কি, মানে শোনেন এইগুলো মেসেজটা দিয়ে কি? বোঝাচ্ছে হচ্ছে কি, দেখেন আপনি দুটোই বুঝতে পারবেন। এই সেম একেবারে শেপ এই ছিল। এখন আমি যদি ফুল বাবু আঁকি, এইটা কি হয়েছে, নকশা, ফুলের নকশা। নকশা, ফুলের নকশা অর্থাৎ ডিজাইন, ডিজাইন। আর এটা কি হয়েছে, বৃত্ত, চতুর্ভুজ। পেইন্টিং। এবার বলেন এই দুটোর মধ্যে পার্থক্য কি তাই বলেন, পার্থক্য বলেন। একটা বাস্তবধর্মী আর একটা বিমূর্ত। এটা হচ্ছে কি বাস্তব ধর্মী,
আর একে ভেঙে আমি কোন জায়গায় নিয়ে আসতেছি? বিমূর্ত এটা। এবার দেখেন এই যে ফুলটা আঁকলাম দেখতে কি কথা রিয়েল কোণ হচ্ছে না? এবার দেখেন এই যে হ্যাঁ আপনি স্যার। এই ফুলটাকে আমি কিভাবে ভাঙবো? আমরা কি আঁকতাম? গোল আঁকতাম, সেই গোল লাইন দিয়ে আঁকবো। একটা মাপে কি করলাম? করে দিলাম। ফুলটা তো আঁকতেছি। পাতা এরকম হয়? হয় না, কিন্তু কি হচ্ছে আমরা এটা আঁকবো, কারণ কি আমরা আঁকতেছি কি বিমূর্ত বিমূর্ত। ফোক টাইপের ফোক ফোক। এবার দেখেন সেখান থেকে পাখি আঁকবো। এই বোঝা গেছে? এখন হ্যাঁ আমি স্যার। তো সারা জীবন শিখে আসছি কেমন পাখি, সারা জীবন শিখে আসছি উপরের পাখি দেখেছেন স্যার ও ম্যাডামরা? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। রিয়েল অত বাস্তব ধর্মী, ওকে ভেঙে কি করতেছি? বিমূর্ত। বিমূর্ত। এটাই অর্থাৎ এটা দেখতে অ্যাবস্ট্রাক্ট একরকম করে। লাগে চোখে, আবার এটা দেখতে একটা চোখে লাগে অন্যরকম। কিন্তু ইয়ে দেখে বলে ও ইয়ে তো আমি পারি। এবার আপনি যখন এখানে যখন এই যে কৃমি গোল এসব কথা রাখবেন তখন লোক বলবে যে কি আইছে, এর মনে কোনো ফেমটি কাজ নেই। কিন্তু যারা প্রকৃত যারা যারা শিল্পী বা যাদের চাহিদা বা স্যার বিমূর্ত শব্দের অর্থ আমরা এভাবে আঁকলেই হবে? ভাববে। আর নকশাটাও আঁকতে হবে পাশে? যাই হোক আমরা আমাদের জায়গায় ফিরে আসি নতুন রূপে নতুন ভাবে। আচ্ছা, এবার নান্দনিক এবার করবো দেখেন বিমূর্ত শিল্প এবং অবয়বহীন, এটা তোমরা এটাকে পড়লাম। আচ্ছা এবার দেখেন বিমূর্ত শিল্পে বিমূর্ত শিল্পের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ শিল্পীর শিল্পের নাম, নাম। এগুলো কিন্তু অবশ্যই আসবেই। লিখে রাখেন যে বললো যে অ্যাবস্ট্রাক্ট শিল্পী বা অ্যাবস্ট্রাক্ট আর্টিস্টের নাম লেখো। দেখেন সবসময় মাথায় রাখবেন অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে বিমূর্ত। আমি কিন্তু ইংরেজি এর মধ্যে ঢোকাইনি। কেন ঢোকাইনি? আপনাদের এই ক্লাসে লেকচার দিয়ে যাব, আর আপনারা মাথার মধ্যে রেখে দেবেন। অনলাইন যারা আছেন আপনাদের বলে দিচ্ছি, কারণ আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, আপনারা যারা 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 খুব মনোযোগ দিয়ে যারা আমার ক্লাসগুলো করেন তারা ঠিকই কিছু তো প্রশ্নের উত্তর দিতে পারেন, যেগুলো আমি পরীক্ষার সময় দিয়ে থাকি। যেমন এই দেখেন বিমূর্ত শিল্পের গুরুত্বপূর্ণ শিল্পীর নাম গেরহার্ড রিক্টার, জার্মানি। ইনি জন্মগ্রহণ করে কত সালে? 1932 সালে, কিন্তু ওনার মৃত্যু সালটা এখনো পর্যন্ত পাওয়া যায়নি বলে দেওয়া হয়নি। যাই হোক, ওয়াসিলি ক্যান্ডি নস্কি, এটা রাশিয়ায় বা রাশিয়ার শিল্পী। জ্যাকসন পোলক, মার্কিন যুক্তরাষ্ট্র। ইয়েভেস ক্লেইন, এটা ফ্রান্সের। উইলেম ডি কুলিং, হ্যাঁ কুনিং, এরা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। রবার্তো মার্তা, এই দেখেন এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রবার্তো মার্তা। এই শিল্পীর নাম সবসময় সর্বদা আসে। এবার দেখেন আসে হচ্ছে কি ডেভিড আলফারো সিকুইরোস, মেক্সিকো, এও রাশিয়ার। জোয়াকিন টরেস গার্সিয়া, উরুগুয়ে। আলফ্রেডো ভোলপি, ব্রাজিল। অলগা আলভিচু, ঠিক আছে, এরা হচ্ছে কি পুয়ের্তো রিকো। যিশু রাফায়েল সোটো, ভেনেজুয়েলা। এখানে কিছু কিছু শিল্পীর নাম আছে, এখান থেকে আপনাদের পছন্দ মতো দুটো শিল্পীর নাম জিভের আগায় রাখবেন, পরীক্ষার সময় পড়লে লিখতে পারবেন। আমি বলবো না কোনটা এর মধ্যে কোন শিল্পী মুখস্থ করতে হবে আপনাদের। এখানে অনেক শিল্পী আছে যার যে উচ্চারণ সহজ লাগে সে সেটা লিখবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্টার। ওই স্টারটা দেওয়া হচ্ছে মানে হচ্ছে ওই সময়কার এই শিল্পী ছিল, ওই স্টার পড়ে গেছে। এছাড়া তুমি স্যার এখানে যদি আসে বিমূর্ত শিল্পীর কয়েকজন ব্যক্তির নাম লিখতে, তখন এখান থেকে মানে যা কয়েকজন যে ব্যক্তির নাম না, কয়েকজন শিল্পীর নাম। হ্যাঁ ওখান থেকে মানে দুই তিনজন যদি শিল্পীর নাম বলে তাহলে যে কোনো শিল্পীর নাম দিলেই হবে? এইখানে যে 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 কোনো শিল্পী আছে তার মধ্যে দেবেন। হ্যাঁ সেইটাই বলছি, মানে যে তিনজন মানে যদি বলে দুইজন তিনজন পাঁচজন বা এখান থেকে দিলেই হবে? হ্যাঁ হ্যাঁ, এখানে দিলেই হবে। আপনার দুটোই বলবে যে দুজন শিল্পীর নাম লেখো, সর্বোচ্চ দুজন বলে, এর উপরে যায় না।
ও আচ্ছা। না 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 না, আমি সবসময় বলেছি ধর্মবিদ্যাশালা আপনারা গায়ে টানবেন না, কারণ আমাদের শিল্প সংস্কৃতি অর্থাৎ মানে আছে এই যে ফাইন আর্টসের জন্মসালকে মানুষকে প্রাধান্য দেয় না। কেন দেয় না? এটা অনেক কঠিন একটা বিষয়, এটা মনে রাখা সম্ভব না, কিন্তু অনেকে আছে না ইতিহাস, এটা যে কি সাল পড়তে পড়তে মানুষ কি হয়ে যায়, ভূগোল হয়ে যায়। আর ভূগোলে তো মনে করো যে কোন জায়গাতে যারা ঝড় বাতাস ইতিহাস কিছু নাই। নিয়ে পড়ছে তাদের ক্ষেত্রে মানে এগুলা খুব সহজ বিষয়, সনগুলো আচ্ছা, মনে থাকে। হ্যাঁ হ্যাঁ, এবার দেখেন শিল্পকলার বিচার বলতে কি বোঝায়, বিচার কিভাবে আপনার বিচার করব, এই ক্ষেত্রে বিচার হলো কিছু বৈশিষ্ট্য শনাক্তকরণ, যেমন যেগুলো শিল্পের যেমন কাজগুলিকে আলাদা করে এবং সত্যই কিছুতে এমন বৈশিষ্ট্য আছে কিনা তা যাচাই করা। ঠিক আছে, এই হলো শিল্পের বিচার। শিল্প আলোচনা কি? শিল্প আলোচনা হলো ভিজুয়াল আর্টের আলোচনা বা মূল্যায়ন। ভিজুয়াল আর্ট মানে হচ্ছে কল্পনা, শিল্পের সমালোচনা এই কি? কল্পনা করে যে আপনি যে আর্ট করেন সেটাই হচ্ছে, এই হচ্ছে কি শিল্পের। সমালোচনা, হ্যাঁ হ্যাঁ শিল্পের সমালোচনা কি? হ্যাঁ, শিল্প সমালোচনা হলো ভিজুয়াল আর্ট। ভিজুয়াল আর্ট মানে হচ্ছে আপনার কল্পনার আর্ট। ঠিক আছে, যেটাকে আমরা বলি না এই যে গ্রাফিক্স, দেখেছেন গ্রাফিক্স? গ্রাফিক্স জানেন না? আচ্ছা, এই যে সায়েন্স ফিকশন মুভি দেখেছেন? দেখেছি স্যার। আচ্ছা, এই দেখেন সায়েন্স ফিকশন মুভিতে কি হয়, যেগুলো বাস্তবে যা আমরা দেখি তাই কি থাকে? মানুষ পৃথিবী, মানুষ কি করতে উড়ে উড়ে বেড়াচ্ছে, তারপরে হচ্ছে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র দেখা যাচ্ছে, মানে মহাকাশে নেমে আসতেছে, এগুলো সবই ভিজুয়াল আর্ট। জি স্যার, মানে কল্পনা। আমরা কল্পনা করে যে আর্টে শিল্প মানে মানে সৃষ্টি করি, এটাই হচ্ছে ভিজুয়াল আর্ট। শিল্প সমালোচকরা না সাধারণত নান্দনিকতা এবং সৌন্দর্য তত্ত্বের প্রেক্ষাপটে শিল্পের আলোচনা করেন। এরপর হচ্ছে শিল্পকলা বিচারের চারটি উপায় কি কি। শিল্পের একটি অংশ হচ্ছে সফল কিনা তার বিচার করা, যার জন্য কি চারটে প্রধান তত্ত্ব আছে। কি হচ্ছে? এক, অনুকরণবাদ, অনুকরণবাদ, আনুষ্ঠানিকতাবাদ, আনুষ্ঠানিকতা, সরি মানে আনুষ্ঠানিকতা, যন্ত্রবাদ এবং যন্ত্রপাত আবেগবাদ। এবং আবেগবাদ। হ্যাঁ, এবার বলি এগুলো কি আমরা সবসময় করি না, করি কিনা? এই যে অনুকরণ করা, ওই এই নায়িকা এইভাবে চুলের স্ট্রেট দেশে কাটিং দেশে, আজকে আমি এটাই একটু কাটিং দেবো বা এই কালার করবো, এটা অনুকরণ করা। ঠিক আছে, এরপরে কি আনুষ্ঠানিকতা। এবার মনে করেন যে হচ্ছে অমুক, না আমার বাড়ি হচ্ছে আমার বিয়েতে এরকম নাচ গান হবে 4-5 দিন ধরে, এই জিনিসগুলো খাওয়া দাওয়া হবে, এইসব বিষয়গুলো আনুষ্ঠানিকতার মধ্যে পড়ে। এবার যন্ত্রবাদ। যন্ত্রবাদ মানে আপনি কি কি ধরনের যন্ত্র ইউজ করতে চান, এটা কিন্তু ওই যে ঢাক ঢোল এসব কিন্তু না। যন্ত্র বলতে কোনগুলো? টিভি, প্রেস, বিভিন্ন ধরনের যেটা যা আছে এইগুলো যারা যারা আপনারা ইউজ করতে চান, সেরকম ধরনের যন্ত্রবাদ। এরপরে আসে কি? আবেগবাদ। এটা যা আছে মানুষের মধ্যে সবচেয়ে বেশি, আবেগের কারণে মানুষ বিবেককে সবসময় পিছনে রাখে। ঠিক আছে, এই হচ্ছে আবেগবাদ। পরবর্তী হয়ে গেছে স্যার আবেগের বশে করে ফেলাইছি। বাদ মানে হচ্ছে একটা হচ্ছে মানে সময়কাল, এজন্য বলে আবেগবাদ। সমালোচনা বলতে কি বলবো? এই যে অনুকরণ বা অনুকরণ, মানুষের অনুকরণ করতে করতে নিজে যে আসলে আমি অমুক সেটাই ভুলে যায়। যাই হোক, মনে রাখবেন চারটি উপায় কি কি: অনুকরণবাদ, আনুষ্ঠানিকতাবাদ, যন্ত্রবাদ এবং আবেগবাদ। এ কিন্তু মাঝে মাঝে আসে। আগেবার আমি প্রশ্ন করেছিলাম ফাইনাল ইয়ারে, হ্যাঁ, 3টাই। তার মধ্যে থেকে একটা প্রশ্ন একদম হুবহু দিছিল, আর দ্বিতীয়টা দিল হচ্ছে 70%, আর আরটা দিল 50%। আচ্ছা, এবছরও দেবে হয়তো মনে হয় প্রশ্ন করতে, দেখা যাক। দিলে তো আপনার কপাল খুলে গেল, আর না খুললেও যা পড়াবো তাই, এর বাইরে যাবে না। আচ্ছা, সমালোচনা বলতে কি বোঝায়? এইটা ভালো পারে, ছেলে মেয়ে উভয় পারে মানে সমালোচনা করতে। এটা বলেন
সমালোচনা পড়ার আগে বলেন যে কোনগুলো আমরা সমালোচনা করি। খারাপ দিক, হ্যাঁ, তারপরে কাউকে ভালো নিয়ে দিকও হতে দেখো, খারাপ এবং ভালো, ঠিক আছে, একদিকে কোনো সমালোচনা করা যায় না, কারণ সবার চোখে সবাই ভালো না। ওই নিজের নিজের যে নিজে যেটা আছে সেটাও ভালো না। কারণ কেন, ওই চোখের সামনে আয়নায় দাঁড়ায় আমরা বলি কি, ওর মতো যদি আমার নাকটা হইতো, ওর মতো যদি আমার চুল লম্বা হইতো, ওর মতো যদি আমি একটু যদি ফর্সা হতাম, ঠিক আছে কি মানে, অন্যের কথা বাদ দিলাম, নিচের সমালোচনা তো আমরা আগে করি করি না। এই হচ্ছে বিষয়। কিন্তু এই সমালোচনাটা আসলে মূলত আমাদের আটের ভিতরে কিভাবে প্রাদুর্ভাব ফেলে সেটাই আমরা বুঝবো। দেখেন, সমালোচনা হলো কোনো ব্যক্তি বা বস্তুর নেতিবাচক বা ইতিবাচক গুণাবলী সম্পর্কে বক্তার একটি রায় নির্মাণ করা। যা একটু আগে বললাম যে ও আমার মধ্যে এরকম ভালো গুণ নেই, মানে কি, মানে আমি ভালো না। তাহলে কি এটা হচ্ছে কি ব্যক্তির কি নেতিবাচক না ইতিবাচক? হ্যাঁ, নীতি মানে কি নৈতিকতা, যেটা আমি সৎ কথা বলতেছি বা সত্য কথা বলতে, এটা নীতিকতা। যে আমার মধ্যে এই গুণটা নেই, এটা সৎ কথা। হ্যাঁ না, ওর চাইতে আমার ভালো আছে, এটা এটা তাহলে কি হচ্ছে, ইতিবাচক। কথা বোঝা গেছে? এবার দেখেন, সমালোচনা তাৎক্ষণিক মন্তব্য থেকে লিখিত বিশদ প্রতিক্রিয়া পর্যন্ত হতে পারে, এবং সমালোচনা তাত্ত্বিক বা ব্যবহারিক। তাত্ত্বিক মানে কি, তাত্ত্বিক মানে কি? সবকটার মাথায় বাড়ি দিতে হবে, ঠিক আছে? তাত্ত্বিক মানে বোঝো না? তাত্ত্বিক মানে কি? হ্যাঁ, তত্ত্ব মানে কি? হ্যাঁ, হ্যাঁ, তো বলেন তো, সমস্যা কি বলেন। লিখিত, যা আমরা মুখে পড়ি সেটা লিখিত না, তাহলে কি তথ্য আদান প্রদান হচ্ছে না, তাহলে এটা কি বলা হয়, তাত্ত্বিক। এরপর ব্যবহারিক মানে কি, যেটা আমরা এতদিন হচ্ছে মুখে পড়েছি বা এ করেছি, এটা কি করতে চাই আমরা বাস্তবে, হ্যাঁ, এটা বলে ব্যবহারিক। এবার কার্যকর মানে কি, এই দুটো ব্যবহার করার পরে যদি কোনো কার্য সাধন হয় তাকে কি বলা হয়, কার্যকর দিক। এরপরে কি হচ্ছে, বর্ণনামূলক। এই তিনটার মাধ্যমে কোনো মানুষ দেখার পরে যখন বলে যে এই জামাটা ভালো, এই জামাটা খারাপ, এই রংটা ভালো না, বা এই মানুষটা ভালো, বা এই মানুষের সমস্যা আছে, তাকে কি করতেছে, ওর সম্পর্কে কি হচ্ছে, বর্ণনা দিচ্ছে না? তাহলে বেশ কয়েকটা প্রকারের হতে পারে। এবার দেখেন, শিল্প সমালোচনার চারটি ধাপ কি কি, একটু আগেই কিন্তু হয়ে গেছে। এবার শিল্পকে আমরা কিভাবে সমালোচনা করব, তাই দেখেন কি কিভাবে হয়। শিল্প কর্মের মূল্যায়ন করা যতটা কঠিন মনে হয় ততটা কঠিন নয়। চারটি মৌলিক ধাপ রয়েছে: এক, বর্ণনা করা; দুই, বিশ্লেষণ করা; তিন, ব্যাখ্যা ব্যাখ্যা করা; করা, চার, কি, মূল্যায়ন করা। মূল্যায়ন করা। এই সহজ গাইডিং প্রশ্নগুলি ব্যবহার করুন এবং আপনি একজন পেশাদার হবেন। এবার বলেন, বর্ণনা করা শব্দ অর্থ কি, মানে বর্ণনা করা মানে কি? সে হ্যাঁ, কোনো বিষয়টা বিস্তারিত ভাবে বলা। হ্যাঁ, কোনো হ্যাঁ, বিষয়কে নিয়ে বিস্তারিত করা বা বর্ণনা করাকেই বলে। হ্যাঁ, এবার বলেন বিশ্লেষণ মানে কি? কোনো কিছুকে নিয়ে আলোচনা করা। আচ্ছা, ব্যাখ্যা করা? না, বিস্তারিত আলোচনা। বৃহৎভাবে আলোচনা করা। বিবেচনা করা। ব্যাখ্যা বিশ্লেষণ এক না। বিস্তারিত। বিশ্লেষণ মানে কি, সেই সম্পর্কে তুমি তার ভালো খারাপ বিশ্লেষণ করে দিচ্ছ, ঠিক আছে, যে না তোমার মতে এই জিনিসগুলো, তোমার মধ্যে এই জিনিসগুলো ভালো না। এরপরে ব্যাখ্যা মানে কি, ওই খারাপ গুলো ধরে 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 তো তুমি ব্যাখ্যা দাও না, একটা ব্যাখ্যা বলে। এরপরে মূল্যায়ন মানে কি, তুমি খারাপ ভালোকে একসাথে মিলায়ে যে মার্ক দাও না, পরীক্ষার সময় দেয়, ভালো লিখলে কি লেখে, ভেরি গুড। আর আর হচ্ছে মন্দ লেখা। মিডিয়াম লিখলে কি লেখে, গুড। আর তার চেয়ে লেখে কি বলে, লেখে কি লেখে, এমনি গুড। এ আছে মূল্যায়ন করা। আপনারা স্যার ম্যাডাম হবেন, অবশ্যই এই চারটা ধারা অবশ্যই বর্ণনায় রাখবেন, জীবনে উন্নতি হবে। মাস্টারিতে 2 বছর করেছি, মাস্টার্স আগে ছেড়ে দিছি। স্কুলে জব ছেড়ে দিয়েছেন? না, এখন অন্য জায়গায় জব হয়ে গেছে, চলে গেছে।
এখন হয়ে গেছে হচ্ছে সুপারভাইজার কোন এক প্রতিষ্ঠানের, এই জন্য এটা হচ্ছে ইন্টারন্যাশনাল, মানে এটা হচ্ছে তোমার ইটালিয়ান প্রতিষ্ঠান, মাল্টিন্যাশনাল কোম্পানি। সার্চ সেকশনের সুপারভাইজার, বড় দায়িত্ব, বড় জায়গা, স্কুল বাদ। আর এই প্রতিষ্ঠানের সুপারভাইজার আপনি? হ্যাঁ 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 বলছি এই প্রতিষ্ঠানের সুপারভাইজার আপনি? হ্যাঁ। আর এটা হচ্ছে, দেখেন এটা আমার সাবজেক্ট রিলেটেড, মানে হ্যান্ডিক্রাফট, মানে হস্তশিল্প, ঠিক আছে? আপনারা তো সবাই মনে যারা সাতক্ষীরা বাড়ি তারা জানেন শিল্পী আছে না? হ্যাঁ, ওই শিল্পের হস্তশিল্পের হচ্ছে মানে চারটা, হস্তশিল্প শিল্পের চারটা 8টা সেকশন আছে। 8টা সেকশনের মধ্যে 4টা সেকশনের দায়িত্ব আমি সুপারভাইজার হিসেবে জয়েন করেছি। 1 মাস হয়ে গেল, 1 মাস না, আজ কদিন, আজকে হচ্ছে 6 তারিখ, আর ওইদিকে হচ্ছে 14 দিন, তাহলে 20 দিন হয়ে গেছে। হ্যাঁ আজকে বলছি মিষ্টি খাওয়াবো, সমস্যা নেই, খাওয়াবো, ঠিক আছে? এই স্কুলে যা ছেড়ে দিছি, শান্তির চাকরি স্কুল, বাট আর গ্রুপে দিলে হবে স্যার? হ্যাঁ হ্যাঁ, বলছি মিষ্টি গ্রুপে দিলে হবে ছবি তুলে? আরে না, সশরীরে খাওয়াবো। আপনারা ফাইনাল পরীক্ষা যেদিনকে দিতে আসবেন, পরীক্ষার মধ্যেই প্র্যাকটিক্যাল তো আপনাকে খাওয়াবো খুঁজে আমি। পাচ্ছিলাম না, তো কখন মিষ্টি খাওয়াবেন? ওই যেদিনকে আপনারা প্র্যাকটিক্যাল দিতে আসবেন ওই দিনকে খাওয়াবো। আপনাকে তো আমরা খুঁজছিলাম, আপনাকে এই তো কোথাও এই জন্য পাইলাম না। একবারে খাওয়াবো মিষ্টি, আচ্ছা। ঠিক আছে? আপনারা খুঁজেছেন আমি জানি, ধন্যবাদ। আর আমি একটু সমস্যার মধ্যে ছিলাম আমার হচ্ছে ফ্যামিলি নিয়ে, এই জন্য, মানে আমার ওয়াইফ অ্যাক্সিডেন্ট করার কারণে ওইটা নিয়ে দৌড়াদৌড়ি করতেছিলাম। ম্যাডাম সুস্থ? ম্যাডাম এখন আপাতত হাঁটতে পারে টুকটাক, হ্যাঁ। হ্যাঁ, পা ভেঙে গেছে, পিছন থেকে এসে যে রিক্সা এসে মেরে দিছে, বাম্পার যে নিচে যে হাড় আছে না, হাড় নিচে হাড়, ওই হাড় চটে গেছে, আর ওই হাড় উপরে উঠে গেছিল, ঠিক আছে? যার কারণে বাবা, আমার ছেলের হচ্ছে 2 বছর বয়স হয়েছে, এই নভেম্বরে 2 বছর হয়েছে। তা, ম্যাম থাকে কোথায়? এখন আমার ওয়াইফ থাকে কুষ্টিয়ায়। ও আচ্ছা, যেহেতু আপনাদের অ্যাক্সিডেন্ট করেছে, মানে ব্যক্তিগত বাসায় কোনো আসতে ধ্যানেই না, নেই। গেছিল সন্ধ্যা সন্ধ্যা কেনাকাটা করতে, আর যেখানে কোনো কিছু আসে না সেখানে এসে পিছন থেকে মেরে দিছে, ঠিক আছে? তাই একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, প্রায় 5 মাস বেডে ছিল, মানে হ্যাঁ, মানে সবকিছু বেডের উপরে ছিল। আর এরপরে হচ্ছে আর 2 মাস এখনো পর্যন্ত ক্রেস নিয়ে হাঁটে। এখন মনে হয় এই কদিন 7-8 দিন মনে হয় একটু পায়ে ভর দিতে পারতেছে, মানে হাঁটতে পারতেছে, বেশি না, এই তোমার 10 পা, এই আর কি। এখনো দেরি হবে, এখন বহুত সময় লাগবে। এসবের কারণে আপনারা দেখা করতে পারিনি, আমি খুবই আন্তরিকভাবে খুবই দুঃখিত, কিন্তু আপনাদের সাথে আমি সর্বদাই আছি, আপনারা পাশ করে গেলেও আছি, আর থাকলেও আছি, এই আর কি। আমাকে সবসময় পাবেন যতদিন বেঁচে আছি, এই আর কি। যাই হোক, এবার পড়াশোনায় আসি। শিল্প বিচার এবং শিল্প সমালোচনার জ্ঞান ব্যাখ্যা করো। দেখেন, জিনিসগুলো অনেক একটু কঠিন কঠিন মনে হলেও দেখেন এখানে অনেকগুলো আছে, এগুলো আপনাদের পড়তে হবে, একটু না পড়লে আপনারা পারবেন না। এখানে প্রচুর, এখানে 15টা পেজ আছে, 15টা পেজ মনে হতে পারে যে 15টা পেজ মানে খুবই ছোট জিনিস, কিন্তু 15টা পেজ মানে ছোট জিনিস না। এখানে প্রত্যেকটা জিনিস পড়বেন, পড়ে নিজের ভাষায় লিখবেন, এটা কিন্তু হুবহু মুখস্থ করলে কিন্তু পরীক্ষা দিতে পারবেন না। আপনাদেরকে আবারও বলতেছি, হুবহু পড়ে পরীক্ষা দিলে কিন্তু পরীক্ষা দিতে পারবেন না, প্রচুর পড়াশোনা এতে। এই দেখেন আপনাদের সেই নিয়ে সেই চলে আসছে মোনালিসা, মোনালিসা। ছিল 2 জন না? বসে। এই দেখেন এই সেই ব্যক্তি যারা নিয়ে এত কিছু। আচ্ছা, এই যে বলেন তো, এই মোনালিসার ভেতরে আপনার কাছে কি মনে হয় যে যার জন্য পৃথিবীর একমাত্র হচ্ছে বিখ্যাত শিল্পকর্ম মধ্যে একটা অন্যতম, বলেন? তার বলেন, রহস্যময় হাসি। আপনারা বলেন। তার মুখে রহস্যময় হাসি। সবসময় হাসি, আর কিছু? তার সৌন্দর্য। সৌন্দর্য, আচ্ছা, তারপরে?
স্যার কোশ্চেনটা মিস করছি। ও, কোশ্চেনটা মিস করেছেন। বলছে কি, এই মোনালিসা মানে এই নারীর ভিতরে এমন কি আছে যার জন্য এই পৃথিবীর একজন বিখ্যাত একটা শিল্পকর্ম? কি এমন আছে এর মধ্যে? আপনি একটু বলেন, মানে আপনার ভাষায় কি বোঝানো যাচ্ছে এর ভিতরে? রহস্য। কৌতূহলী ফাঁসি। আচ্ছা, হাসি, তারপরে? রহস্য মানে অজানা কিছু, এমন কিছু। ওই তো, এই নারীর ভেতরে কি এমন রহস্য আছে যে মানুষ এত আকৃষ্ট কেন এর পরে? তাই বলেন। মনে করেন আপনি হচ্ছে লন্ডনের লুভর মিউজিয়ামে গেছেন তাকে দেখতে, এই ছবিটা দেখতে। এখন দেখে আপনার তো কোনো কিছু মনে আসবেই, সমালোচনা, বিচার। এখন আপনি একে নিয়ে একটু সমালোচনা করেন, আমি শুনতে চাই। স্যার, প্যারিস শহরে লন্ডনে জাদুঘরে রাখা আছে। বুঝিনি। বলছি, প্যারিস শহরে লন্ডনে জাদুঘরে। লন্ডন মানে লন্ডনের লুভর মিউজিয়াম এটা। প্যারিস হলো ফ্রান্সে। ঠিক আছে, প্যারিস শহরের লুভর মিউজিয়ামে। লুভো লুভো আমরা বলি লুভর, আর ওদের বলে লুভো। যাই হোক, এই নারী নিয়ে অনেক কথাবার্তা আছে। ঠিক আছে, আমরা একটা পড়ে দিলে বুঝতে পারবেন। লিওনার্দো দা ভিঞ্চি 1503 থেকে 1506 খ্রিস্টাব্দ, কত বছর? 3 বছর ধরে এই নারীরে আঁকাইছে, মানে এই ছবিটা আঁকাইছে। এখন আপনি হইলে কয়দিনে আঁকাইতেন? ওপিনিয়ন। একদিন। একদিন। আর আর কেউ? এর একদিন বলতে পারবো না, মাথায় বাড়ি দোকান জেলে বেঁকে। আর কেউ? আর কারোর মধ্যে মানে কোনো ইয়ে নেই। যাই হোক, আচ্ছা, আপনাদের কি কখনো ইচ্ছা হয় না যে আমরা একটু নিজেদের পোর্ট্রেট নিজেরা আঁকি? হয় না? রাখার চেষ্টা করি, স্যার, পারি না। স্যার, মানুষ একদম বিশ্রী হয় একটা। সে আবু সাহেব রাখছে, হাত যা হয়েছে, আর নিজে রাখলে তো আর চেনাই যাবে না। শোনেন, আমি বলি, আপনারা কেউ তো এখানে প্রফেশনাল না। প্রফেশনাল না স্যার। শিখতে আসছেন না? শিখতে আসছেন, জানতে আসছেন, বুঝতে আসছেন, সবকিছু করতে আসছেন। তাহলে এখানে তো আপনারা তো প্রফেশনাল হইলে তো খুব সুন্দর আগাইতেন। দেখেন, আপনারা যে তাও তো পেন্সিল ধরতে পারেন, এটা অনেক ভালো কিছু। আপনাদের দিয়ে তাদের ছেলে মেয়ে শিখতে পারবে, কিন্তু অনেকে তো ভাই সে এখনো পর্যন্ত পেন্সিল ধরতে পারে না, তারা আবার মাস্টার হওয়ার উৎসাহ করে। এই ক্ষেত্রে তখন আমাদের কি বলবো? স্যার, তাহলে ওই আবু সাইদের হাতটা একটু, একটা হাত অন্তত ঠিক করে দেবেন, যে এটা হচ্ছে লাঠি হাতে ধরে আছে। আচ্ছা, ঠিক আছে, ওটা আগামী ক্লাসে আপনাকে দেখাই দেবো। ধন্যবাদ স্যার। আমার ছবি, নিজের হ্যাঁ, আমার ছবি আঁকানো আছে তো। কই আমার ফোন, কই? ওই ফোনে নেই আমার, আমার ওই ফোনে আছে। আমার নিজের ছবি নিজে আঁকানো আছে, দেখাবো না? 2015 সালের ছবি, তাই না স্যার? হ্যাঁ, দেখছো? হ্যাঁ, 2015 সালের ছবি। কে আছে আমার সাথে? আমার সাথে কারো অ্যাড আছে নাকি? জি স্যার। না, ওই আপনি গত সপ্তাহের ক্লাসে দেখাইছিলেন। 2015 সালের ছবি। ও বাবা, হ্যাঁ। বাহ, তোমার তো ভালো মনে আছে, আমার তো শালি মনে নেই। তখন আপনাকে অনেক না, সুন্দর না, লাগছিল না, স্যার। আমি তো স্যার না, আমার নিজের ছবি করা আছে। আমার ছবি মাটি দিয়েও তৈরি করা আছে, আমি বানাইছি। স্যার, দেখাবো না, তখনের দেখাবো না, গ্রুপে দেবো না। তখনের ছবি আর এখনের ছবি অনেক ডিফারেন্স আপনার। আমার নিজের আঁকা ছবি আছে, তারপরে আছে নিজের তৈরি করা ছবি, নিজের থেকে তৈরি করা মাটির ইয়ে আছে, একদম ফুল মাটির। না, আনিনি, খুলনাতে আনার সময় আনিনি। আমার এক ট্রাক শুধু মাল ছিল, এক ট্রাক। তা শুধুমাত্র কাঠের কাজ নিয়ে আসছিলাম, পাথরের কাজ আনিনি। আর নিয়ে আসছিলাম হচ্ছে পিতলের, তারপরে লোহার, দস্তার, আর ব্রোঞ্জের। এগুলো নিয়ে আসছিলাম, যেগুলো খুবই খুবই মূল্যবান। সব বাড়ি স্যার আছে। আপনি কোন, হ্যাঁ, বুঝিনি। বলছি আপনি কোন ব্যাচের স্যার? আমি 13 ব্যাচের।
আমি হচ্ছে 13 সালে, মানে 13-14 ব্যাচের। ও আচ্ছা। লোহার কাজ বলতে কি, দেখেন আমি বলি, লোহার কাজ হয় দুই ধরনের। একটা হচ্ছে কি আমরা যে, বুঝলাম আপনার কথাটা, একটু বাকিটা বললে বুঝতাম। আমার ফোন আসছিল তো একটা, এর জন্য কেটে দিলাম, বুঝতে পারিনি আপনার কথা। ও আচ্ছা আচ্ছা, শোনেন আমি বলি। ভাই একজন বলতেছে যে লোহার শিল্পকর্ম কেমন হয়। লোহার শিল্পকর্ম হয় দুই ধরনের। একটা হচ্ছে লোহা গলিয়ে কোন ছাঁচের মধ্যে দিয়ে যে জিনিস তৈরি করা হয় না, সেটা একটা জিনিস। ওকে মোল্ড করতে হয়, অনেক কিছু করা লাগে। আর একটা হচ্ছে লোহা, যেগুলো আমরা এই যে শীট পাওয়া যায় না, টিন, তারপরে তোমার হচ্ছে লোহার যে শীট, তারপরে এই যে গাড়ির অংশ ভাঙা, এইগুলো দিয়ে 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 দেখবা যে হচ্ছে তোমার জিনিস তৈরি করে। যেমন আমি তোমাকে দেখাচ্ছি, আমার হাতে আমার একটা হচ্ছে ফ্রেন্ড অ্যাড আছে, উনি হচ্ছে ইন্ডিয়ায় বাড়ি। পুরো একটা ইয়ে তৈরি হচ্ছে, ওর নাম কি যেন বলে, হচ্ছে একটা পার্ক তৈরি হচ্ছে। সেই পার্কের পুরোটাই, সেই পার্কের ভিতরের প্রত্যেকটা জিনিসই হচ্ছে সব তার নিজেরই হাতে করা। এই যেমন দেখেন, এই দেখলে বুঝতে পারবেন। এইটা এটা কি ওই সেই গডজিলা আছে না, গডজিলা সম্পূর্ণ কিন্তু লোহার তৈরি। ঠিক আছে, এই যেমন এই যে লোহার তৈরি করতেছে। স্যার দেখতে পাচ্ছি না। আচ্ছা দেখতে পাচ্ছেন না, দাঁড়ান আমি দিচ্ছি গ্রুপে। এই দেখেন, এই হচ্ছে ডাইনোসর। ঠিক আছে, হ্যাঁ সব ওই বইতে বানাইছে। সব লোহার, সব লোহার, তাই না? এই যে একটা পাখি তৈরি করতেছে লোহার, এটা অর্ডিং ধরে। আর আমরা তো দেখতে পাইতেছি না। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আমি আপনাদের গ্রুপে একটা ভিডিও দিচ্ছি, আপনাদের দেখতে পাবেন। স্যার, মোনালিসার ওই হাসি রহস্য এইসব বাকিটা বলবেন না? হ্যাঁ অবশ্যই বলবো, কেন বলবো না। আমি পরে দিচ্ছি গ্রুপে, ঠিক আছে, পরে দিচ্ছি। ও মা। হ্যাঁ, প্রিন্ট দেবেন, 11 প্রিন্টে নিয়ে নেন। না একটা কাজ করি, নাই বলি, শোনো তুমি যাওয়ার সময় বললেন যে ভাই একটা প্রিন্ট দিয়ে নেন, এটা আমি এনে দেবো। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আচ্ছা আমি বলি না। আর শোনো আমি বলি, দেখেন এখানে মোনালিসা হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি। লিওনার্দো দা ভিঞ্চি কিন্তু এই মোনালিসা আঁকেন, মানে যাকে বলা হয় তার যা কার চিত্রশিল্পী বা কে আঁকাইছে, লিওনার্দো দা ভিঞ্চি। এরা হচ্ছে 1503 থেকে 1506 খ্রিস্টাব্দের মধ্যবর্তী কোনো এক সময়ের একটি পাইন কাঠের টুকরোর উপরে মোনালিসা। ছবি আঁকা হ্যাঁ হয়? পাইন কাঠের টুকরা। পাইন কাঠ মানে বুঝতে পারছেন? গাছের টুকরা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার। গাছের কাঠের টুকরা, যেটা বলি আমরা, যেটা বাংলায় বলি তক্তা। পাইন হচ্ছে, আমি বলি ওই যে পাইন একটা গাছ দেখেছেন, ওই যে চারি সাইড দিয়ে ওই যে আপনার এই ডিসেম্বর দেখতে পাবেন যে বিভিন্ন ধরনের ক্রিসমাস দের জন্য সাজানো, দেখেছেন ঝাড়ু গাছপানা এখন উপর দিকে ওঠে, ওরা বলে পাইন গাছ। আর আমাদের দেশের ভাষায় বলা হয় কেরোসিন কাঠ। কেন কেরোসিন কাঠ দেখেননি? ওই যে গায়ে দেখেননি খুব সুন্দর সুন্দর, দেখবেন যে এরকম আঁশ আঁশ থাকে, লম্বা লম্বা, চকরা পাকড়া দেখতে, একদম সাদা। মানে এক পদের গাছ আছে স্যার, গায়ে কোনো নাই, একদম পুরা সম্পূর্ণ সাদা দেখায়, ওইটাকে হ্যাঁ বলেন? হ্যাঁ হ্যাঁ, সাদা দেখায়, আর হচ্ছে ভিতরে ভিতরে চকরা বাকরা আছে। হ্যাঁ হ্যাঁ। এটা আমাদের দেশে পাওয়া যায় না, এটা শুধুমাত্র যেসব জায়গায় বরফ পড়ে, মানে ঠান্ডা, সেরকম অঞ্চলে হয় পাইন গাছ। আর এখানে কোনো ঘুণ লাগে না। কেরোসিন কাঠ মানে এ কাঁচা অবস্থায় এক টুকরো আগুন লাগলে জ্বলে যাবে, এত পরিমাণে। এই জন্য আমরা বলি এটা আমরা কেরোসিন কাঠ বলি। যাই হোক, এই পাইন কাঠের টুকরোর উপর, টুকরো মানে তক্তার উপরে মোনালিসার একটি ছবি আঁকেন। চিত্রকলার ইতিহাসে এই চিত্রকর্মটির মতো আর কোনো এত আলোচিত বিখ্যাত হয়নি। বাস্তব কথাই, এর একমাত্র কারণ মোনালিসার সেই কৌতুক, কি হবে, বুদ্ধি। কৌতূহলোদ্দীপ হাসি, যা পরবর্তীতে বহু প্রশ্নের জন্ম দিয়েছে। এখানে যারা অনেকে বলেছে স্যার ওর হাসি অনেক সুন্দর, ঠিক আছে, বর্তমানে এটি প্যারিস শহরের লুভো জাদুঘরে আছে। এটি ছিল শিল্পীর সবচেয়ে প্রিয় ছবি, তিনি সবসময় এটিকে সঙ্গেই রাখতেন। আর তিনি নিজেই বলতেন এটি হলো আমার সেরা শিল্পকর্ম। এটা আমরা মন গড়া ভাবে বলি যে এটা তার হচ্ছে সবচেয়ে পছন্দের ছবি। ঠিক আছে, তার কোনো পছন্দ নেই, শিল্পীদের কোনো পছন্দ নেই।
যদি বলেন আপনার কথা বলবেন, আমার কথা বলো, তা আমার অনেক কাজ করা আছে, তাই আমার সব ছবি পছন্দ না। আমার প্রিয় ছবি আছে, কাজ আছে। আমার সবচেয়ে প্রিয় ছবি ছিল হচ্ছে একটা, মানে একটা ছোট কাঠের উপরে, না কাঠের উপরে না, হ্যাঁ কাঠের ডাল, ডালের উপরে একটা ছোট একটা শিল্প অঙ্কন করা ছিল, মানুষ এরকম চিকন, এই যে কলম যেমন হয় না ওর উপরে। তো সেটা চুরি হয়ে গেছে। আমার এক বান্ধবী কানের মাথার চুলের কাঠি বানাইছে, চলে গেছে। ঠিক আছে। 2005 সালে নিশ্চিত হওয়া সম্ভব হয়েছে এই চিত্রকর্মটি আঁকা নারীর প্রতিকৃত পক্ষে ইতালির ফ্লোরেন্সের অভিজাত নারী এবং ফ্রান্সেসকো দেল জোনেকান্দের স্ত্রী লিসা তেন এবং জোকান্দো গেরান্দিনি। এটা কিন্তু এটা কিন্তু হচ্ছে ওই লিওনার্দো দা ভিঞ্চির কিন্তু বন্ধু। তবে মোনালিসাকে নিয়ে অনেক ধারণা প্রচলিত ছিল, কিন্তু গবেষকগণ মনে করতেন মোনালিসা হলো লিওনার্দো দা ভিঞ্চির মা, আবার কেউ মনে করতেন মোনালিসা হলো লিওনার্দো দা ভিঞ্চির বান্ধবী। এটি কম্পিউটার পরীক্ষা দেখা গেছে মোনালিসার সাথে লিওনার্দো দা ভিঞ্চির কিছুটা মিল রয়েছে, তাই মনে করা হয় হয়তো মোনালিসার চিত্রটি কর্মটি তার ছেলে বা না ছেলে না মেয়ে। একটু আগে আমি যেটা বললাম, আপনারা কেউ বুঝে উঠতে পারেন না যে ছেলে না মেয়ে, এ তো শুধু কল্পনা। আচ্ছা শোনেন, আমি বলি আপনারা এই 15 পেজের শীটটা পড়বেন, আমি 7 নম্বর পেজ পর্যন্ত আসছি। বাকিটা আমরা পড়বেন খুব সুন্দরভাবে পড়ে। স্যার, বলেন। স্যার এই 7 নম্বর পেজ পর্যন্ত পড়ছেন, এইগুলো আমাদের পড়া দেন। আচ্ছা, এর ভিতর তাহলে থেকে 1 থেকে আপনি 7 পর্যন্ত পড়া। হ্যাঁ 1 থেকে 7 পর্যন্ত পড়া। আচ্ছা, এখানে কি 15 মানে 14 নম্বর প্রশ্ন হ্যাঁ পর্যন্ত? হ্যাঁ, 14 আমার পর্যন্তই পড়া। আচ্ছা ঠিক আছে স্যার। মানে 1 থেকে 14 পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ, 1 থেকে 14 প্রশ্ন। সবই পড়া, নেক্সট মানে সুন্দর করে পড়বেন। আর স্যার আগামী নেক্সট ক্লাসে পড়তে যার হবে? যে মনের অভিব্যক্তি আছে, শিল্প বিচার, শিল্প সমালোচনা, সেইগুলো নিয়ে আলোচনা হবে। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ অল। এখন ওকে আপনাদের ম্যাডাম স্যার, ক্লাস ওকে। নেবে, ভালো করে বুঝতে থাকেন। আগামী ক্লাসে দেখা হচ্ছে। গুড বাই। আপনি হ্যাঁ ভালো বুঝলি থাকবেন। ম্যাডাম, আসেন।